সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর, তোমাদেরকে আমার লাইভ ক্লাস 22-এ স্বাগতম জানাচ্ছি। আজ 21শে অক্টোবর 2020 দুপুর 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা যে সাবজেক্টটা সম্পর্কে আলোচনা করছিলাম সেই সাবজেক্টটা হচ্ছে সিভিল উড সিরামিক্স গ্লাস আইবিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের সাবজেক্ট ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, তার সাবজেক্ট কোড হচ্ছে 66822। তো ইতিমধ্যে আমরা 21টি ক্লাস শেষ করে ফেলেছি। তো এর মধ্যে অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে এবং বাকি ক্লাসগুলো রিভিউ চলছে। তো আজকে আমাদের রিভিউ ক্লাস চলবে। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই? শুনতে পেলে আমাকে একটু কমেন্টসে জানাও, আমি একটু দেখার চেষ্টা করছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ। আজকে আমাদের লাইভ ক্লাস 22-এর যে আলোচ্য বিষয় আছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9-এর বাকি অংশ বা বি পার্ট এবং চ্যাপ্টার 10-এর প্রথম অংশ বা এ পার্ট, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার 9 এবং 10-এর আমাদের আছে অসিলেটর, বিভিন্ন ধরনের ওয়েভ ফর্মস এবং মাল্টি ভাইব্রেটর সম্পর্কে আমরা আলোচনা করব, যেগুলো আমরা অনেক আগে আলোচনা করেছি। আমাদের এগুলো শেষ হয়ে গিয়েছে আলোচনা, এখন এগুলো সব রিভিউ চলছে। এজন্য 2টা করে ক্লাসকে আমরা একসাথে করে রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দাও, তাহলে তোমাদের কাজে লাগবে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ। তো প্রথমেই আমাদের জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট। তো এগুলো সম্পর্কে তোমরা জানো, তারপরেও আমি আলোচনা করছি। বলছি যে সার্কিটের সাহায্যে যে কোনো মানের আকাঙ্ক্ষিত অসিলেশন উৎপন্ন করা হয় তাকে অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট বলা হয়। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সিগন্যাল প্রয়োজন হয়, ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল। তো সেই সিগন্যালগুলোকে বলা হচ্ছে অসিলেশন। বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম আমরা ব্যবহার করে থাকি। তো সেই অসিলেশনটাকে তৈরি করার জন্য বা সেই ওয়েভটাকে তৈরি করার জন্য আমরা যে সার্কিটটা ব্যবহার করি সেই সার্কিটটাকেই বলা হচ্ছে অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট বা শুধু ট্যাঙ্ক সার্কিট। তো আমি তোমাদেরকে একটা চিত্র দেখানোর এখানে চেষ্টা করেছি, সেটা হচ্ছে এলসি ট্যাঙ্ক সার্কিট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে একটা ক্যাপাসিটর, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে একটা ব্যবহার করা হয়েছে ইন্ডাক্টর, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। তো একটা ক্যাপাসিটর এবং একটা ইন্ডাক্টরকে যখন আমরা এই চিত্রের মতো করে সংযোগ করব, তখন আমাদের যে সার্কিটটা তৈরি হবে সেই সার্কিটটাকেই বলা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। বুঝতে পারছো নিশ্চয়ই শিক্ষার্থীরা? তো এখন আমরা দেখব যে এলসি অসিলেটর সার্কিটটা কিরকম। আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটরকে যখন আমরা কানেকশন করব, প্যারালাল যখন সংযোগ করব, তখন হচ্ছে আমাদের এলসি অসিলেটর সার্কিট তৈরি করা হয়ে থাকে। এখন দেখো এই যে এলসি অসিলেটর সার্কিটটা হচ্ছে এরকম। দেখো একটা ক্যাপাসিটর এবং একটা ইন্ডাক্টরকে আমরা প্যারালালি কানেকশন করে দিয়েছি, এবং এখান থেকে আমরা যে ওয়েভ ফর্মটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন আমরা পাবো। অর্থাৎ অসিলেশনটা শুরু হবে প্রথমে একটা নির্দিষ্ট মানে, সেই মান থেকে আস্তে আস্তে কমতে 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 সে জিরো লেভেলে চলে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের ড্যাম্পড অসিলেশন। তো এইটার কার্যপ্রণালীটা হচ্ছে এরকম। প্রথমে আমরা ধরে নেই যে এই ক্যাপাসিটরটা, দেখো ক্যাপাসিটরটা ফুল চার্জ অবস্থায় আছে। এই ক্যাপাসিটরটা যেহেতু ফুল চার্জ অবস্থায় আছে, আমরা জানি যে ক্যাপাসিটরের ধর্ম হচ্ছে চার্জ এবং ডিসচার্জ হওয়া। যখন সে ফুল চার্জে চলে যাবে তখন সে চেষ্টা করবে ডিসচার্জ হওয়ার জন্য। তাহলে সে ডিসচার্জ হবে কিসের মাধ্যমে? এই এখানে যে আমাদের ইন্ডাক্টরটা কানেকশন দেওয়া আছে সেই ইন্ডাক্টরের মাধ্যমে সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তাহলে অবশ্যই সে ডিসচার্জ হবে, এবং ডিসচার্জ যখন হবে তখন এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে ইন্ডাক্টরের ইএমএফ এর কারণে। এখন দেখো যে এই ইন্ডাক্টরে যখন ক্যাপাসিটর দ্বারা চার্জ হবে তখন এই ইন্ডাক্টরে আবার ইএমএফ সৃষ্টি হবে। ফ্যারাডের ইন্ডাকশন ল অনুযায়ী এখানে ইএমএফ সৃষ্টি হবে। তো দেখো এই ইএমএফ এর কারণে দেখো পুনরায় আবার এই ক্যাপাসিটরটা চার্জ হবে। যখন ক্যাপাসিটরটা চার্জ হবে তখন আগের চেয়ে একটু বেশি সময় লাগবে ফুল চার্জ হইতে। চার্জ হওয়ার সাথে সাথে সে আবার ডিসচার্জ হবে। ঠিক আছে?
আবার ডিসচার্জ হওয়ার পরে আবার এখানে ইএমএফ আবিষ্ট হবে, সেই ইএমএফটা কি হবে, আবার হচ্ছে ক্যাপাসিটরকে চার্জ করবে এবং সেটা আবার ডিসচার্জ হবে। এটা একটা সময় দেখা যাবে যে এই চার্জিং এবং ডিসচার্জিং হতে 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 তখন আর কোনো চার্জ থাকবে না, সে জিরো অবস্থায় সে আউটপুটটা আমরা পাবো। এজন্য এটাকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে। দেখো, প্রথমেই ধরে নেই যে ক্যাপাসিটরটি ফুল চার্জ অবস্থায় আছে, এটা ইন্ডাক্টরের মাধ্যমে ডিসচার্জ হবে, ফলে ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টরের দিকে কারেন্ট প্রবাহিত হবে। ইন্ডাক্টরের ইএমএফ এর কারণে ক্যাপাসিটরটি পুনরায় বিপরীত পোলারিটিতে চার্জ হবে। ক্যাপাসিটর সম্পূর্ণভাবে চার্জ হওয়ার পর পুনরায় ডিসচার্জ হওয়া শুরু করবে, ফলে পূর্বের বিপরীত কারেন্ট প্রবাহিত হবে। এভাবেই একসময় কারেন্ট প্রবাহটা বন্ধ হয়ে যাবে। এই ধরনের অসিলেশনকেই বলা হচ্ছে আমাদের ড্যাম্পড অসিলেশন। এখন দেখো তোমরা এলসি অসিলেটরের ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো এখানে যে ব্লক ডায়াগ্রামটা আমাদের দেখানো আছে, সেই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে, একটা হচ্ছে ট্রানজিস্টর এমপ্লিফায়ার আমরা ব্যবহার করেছি, আর একটা ব্যবহার করেছি ফিডব্যাক সার্কিট। ফিডব্যাক সম্পর্কে তো আমরা আলোচনা করেছি গত ক্লাসে, এবং তার আগেও আমরা আলোচনা করেছি যে আউটপুটের কিছু অংশ পুনরায় ইনপুটে দেওয়াকেই বলা হচ্ছে ফিডব্যাক। তো এই ট্রানজিস্টরের এমপ্লিফায়ারের আউটপুটটাকে আমরা ফিডব্যাক করে আমরা দেব। এই ট্রানজিস্টরের ইনপুটে দেখো, এমপ্লিফায়ারের ইনপুটে কি দেওয়া আছে, একটা এলসি ট্যাঙ্ক সার্কিট বসানো আছে। এই কথাটাই এখানে দেওয়া আছে। দেখো, ট্যাঙ্ক সার্কিট একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটরের প্যারালাল সংযোগে গঠিত। অসিলেটর ফ্রিকোয়েন্সি ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সের মানের উপর নির্ভর করে। এই ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকটেন্সের মানের উপরে এর ফ্রিকোয়েন্সিটা নির্ভর করবে। ট্রানজিস্টর এমপ্লিফায়ার কি করবে, ব্যাটারি থেকে ডিসি পাওয়ার গ্রহণ করবে এবং ট্যাঙ্ক সার্কিটের মান অনুসারে এসি পাওয়ারে রূপান্তর করবে। এর অসিলেশনকে পুনরায় ফিডব্যাক সার্কিটের মাধ্যমে ট্যাঙ্ক সার্কিটে দেওয়া হয়। তাহলে এই অ্যামপ্লিফায়ার কি করবে, এই সিগন্যালটাকে বর্ধিত করবে, করার পরে এটা কি করবে, ফিডব্যাক সার্কিটে দেওয়া হবে। ফিডব্যাক সার্কিট কি করবে, ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের কালেক্টর এনার্জির একটি অংশকে পুনরায় একই ফেজ ও ফ্রিকোয়েন্সিতে ট্যাঙ্ক সার্কিটে ফেরত পাঠাবে, এখান থেকে ট্যাঙ্ক সার্কিটে ফেরত পাঠাবে। ফলে ট্যাঙ্ক সার্কিটে পজিটিভ ফিডব্যাক সম্পাদিত হবে এবং অসিলেশন ফ্রিকোয়েন্সির মানটা স্থির থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এলসি অসিলেটরের ব্লক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী। এখন আমরা আসি অসিলেটরের প্রকারভেদ। বিভিন্ন ধরনের অসিলেটরকে আমরা পেয়ে থাকি, তার মধ্যে হচ্ছে প্রথমে আছে দেখো টিউনড কালেক্টর অসিলেটর, তারপর আছে হার্টলি অসিলেটর, কলপিটস অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, ওয়েন ব্রিজ অসিলেটর এবং ক্রিস্টাল অসিলেটর। তো এই অসিলেটরগুলো আছে আমাদের, এগুলো থেকে আমরা কিছু কিছু অসিলেটর সম্পর্কে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট। অসিলেটর থেকে অবশ্যই একটা বড় কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, একটা চিত্র সহ অসিলেটরের কার্যপ্রণালী বর্ণনা করো। তো প্রথমেই আমরা দেখব এখন টিউনড কালেক্টর অসিলেটর সম্পর্কে। এখানে হচ্ছে দেখো, এই চিত্রের মধ্যে আমি একটা টিউন কালেক্টর অসিলেটরের চিত্র অঙ্কন করে দিয়েছি। সেই অসিলেটরের মধ্যে কি কি আছে দেখো, প্রথমে আছে R1 এবং R2 ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার, এখানে দেওয়া আছে সি হচ্ছে ক্যাপাসিটর, একটা ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি, ট্রানজিস্টরটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এবং ট্রানজিস্টরের সাথে একটা আমরা রেজিস্টার ব্যবহার করেছি ইমিটার রেজিস্টার, এবং সিই একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি, এটাকে বলা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর। এবং এখানে দেখো একটা আমরা L1 এবং L2, এখানে আমরা দুইটা কয়েল ব্যবহার করেছি, L1 L2। L1 এবং C1টা হচ্ছে ট্যাঙ্ক সার্কিটের মতো কাজ করবে এবং L1 থেকে পরবর্তীতে আবেশিত হয়ে L2 সার্কিটে আমাদের সিগন্যালটা আসবে ফিডব্যাক হয়ে। আর এখানে আমরা সার্কিটে ব্যবহার করেছি ভিসিসি, ভোল্টেজটা ব্যবহার করেছি, এবং এক সার্কিটটাকে অন করার জন্য আমরা একটা সুইচ ব্যবহার করেছি। তো স্বাভাবিক অবস্থায় সুইচটা বন্ধ আছে, যখন সুইচকে অন করা হবে তখন কালেক্টর কারেন্ট বাড়তে থাকবে এবং ক্যাপাসিটর C1টা চার্জ হয়ে থাকবে। ঠিক আছে, এই দেখো ক্যাপাসিটর C1টা চার্জ হয়ে থাকবে। ক্যাপাসিটরটা যখন পুরোপুরি চার্জ হয়ে যাবে তখন কি হবে, সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। কার মাধ্যমে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে, এই এখানে যে ইন্ডাক্টর আছে L1 এর মাধ্যমে সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তো তাহলে সে ডিসচার্জ হয়ে যাবে, ক্যাপাসিটরটা কি হলো, L1 এর মাধ্যমে ডিসচার্জ হলো। তো এখন ডিসচার্জ হওয়ার পরে মিউচুয়াল ইন্ডাকশনের কারণে এখানে আরেকটা কয়েল এখানে দেওয়া আছে আমাদের L2, এর মধ্যে ভোল্টেজ আবেশিত হবে। এখন দেখো, এই L2 এর ভোল্টেজটাই হচ্ছে আমাদের ফিডব্যাক ভোল্টেজ। এই ভোল্টেজটি একই ফেজে হয়ে থাকে, সেম ফেজ। এখানে 180 ডিগ্রি ফেজ শিফট হয় এবং ট্রান্সফরমার অ্যাকশনের কারণে, এবং বাকি 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাচ্ছে ট্রানজিস্টরের ধর্মের কারণে। এটা সেম ফেজ হবে, কারণ আমরা জানি যে ট্রানজিস্টর অ্যাকশনের কারণে 180 ডিগ্রি ফেজ শিফট হবে, এবং এখানকার 180 ডিগ্রি ফেজ শিফট হবে হচ্ছে ট্রান্সফরমার অ্যাকশনের কারণে। তাহলে কি হবে, ইনপুট এবং ফিডব্যাকটা একই ফেজে থাকবে, ফলে ট্যাঙ্ক সার্কিটে ফিডব্যাক এনার্জি একই ফেজে যুক্ত হবে এবং অসিলেশন জেনারেট করতে থাকবে।
এই হচ্ছে মোটামুটি আমাদের টিউন কালেক্টর অসিলেটরের বর্ণনা। এখানে চিত্র দেওয়া আছে এবং বর্ণনাগুলো, মূল কথাগুলো দেওয়া আছে, এবং এই বর্ণনার মধ্যে এখানে কি কি কম্পোনেন্ট আমরা ব্যবহার করেছি সেগুলো এখানে দেওয়া নাই, এগুলো আমি মুখে বলে দিয়েছি। এগুলো তোমরা অবশ্যই লিখবে। এর গঠন প্রণালী এবং কার্যপ্রণালী এই দুইটা অবশ্যই থাকতে হবে। গঠনের জন্য আলাদা নম্বর বন্টন থাকে এবং কার্যপ্রণালীর জন্য আলাদা নম্বর বন্টন থাকে। তো খুবই ইম্পর্টেন্ট এই অসিলেটরগুলো, তোমরা অবশ্যই এই অসিলেটরগুলো ভালোভাবে পড়বে। এরপরে আসি আমরা হার্টলি অসিলেটরের ক্ষেত্রে। এখানে ওই একই রকম ভাবে এখানে একটা বেস রেজিস্ট্যান্স দেওয়া আছে। দেখো এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে L1 এবং L2 দুইটা কয়েল আছে, এখান থেকে আমি আউটপুট নেব। এখানে CT হচ্ছে একটা পুরা ক্যাপাসিটর এখানে দেওয়া আছে। আগের মতোই এখানে হচ্ছে NPN ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি। এখানে একটা সুইচ আছে এবং এখানে ভোল্টেজ VCC সাপ্লাই দেওয়া আছে। এই মোটামুটি হচ্ছে হার্টলি অসিলেটরের গঠন। যখন আমরা এই কার্যপ্রণালীতে দেখি, যখন আমরা এই সুইচ এসটাকে অন করব তখন কালেক্টর কারেন্ট বাড়তে থাকবে এবং ক্যাপাসিটর CTটা কি হবে, ফুললি চার্জ হবে। চার্জ হয়ে গেলে কি করবে, এখানে দুইটা কয়েল যেহেতু আছে L1 এবং L2, তাহলে এই দুইটার মাধ্যমে সে ডিসচার্জ হবে এবং মিউচুয়াল ইন্ডাকশনের কারণে L1 এর মধ্যে কিছু ভোল্টেজ আবেশিত হবে। L1 এর ভোল্টেজই হচ্ছে আমাদের ফিডব্যাক ভোল্টেজ। এই ভোল্টেজটি একই ফেজে হয়ে থাকে আগের মতো। এখানে 180 ডিগ্রি ফেজ শিফট হবে ট্রান্সফরমার অ্যাকশন, অর্থাৎ L1 এবং L2 এর জন্য হবে 180 ডিগ্রি ফেজ শিফট এবং বাকি 180 ডিগ্রি ফেজ শিফট হবে ট্রানজিস্টরের ধর্মের কারণে। ফলে ট্যাঙ্ক সার্কিটে ফিডব্যাক এনার্জি একই ফেজে যুক্ত হবে এবং অসিলেশন জেনারেট করতে থাকবে। এখানে বেস রেজিস্ট্যান্সটা কিন্তু সি হচ্ছে ইনপুট ক্যাপাসিটর এবং বেস রেজিস্ট্যান্সটা হচ্ছে এই ট্রানজিস্টরটাকে বায়াসিং করার জন্য এখানে এই রেজিস্ট্যান্সটাকে আমরা ব্যবহার করেছি। তো মোটামুটি সবগুলো অসিলেটরগুলো ওই ইএমএফ অ্যাকশন, হ্যাঁ, এই অ্যাকশনের ক্ষেত্রেই হয়ে থাকে সবগুলোর ক্ষেত্রে। এরপরে যেটা আমরা দেখি, দেখো কলপিট অসিলেটরের ক্ষেত্রে দেখি। এটা হচ্ছে একটা কলপিট অসিলেটরের চিত্র। তো হার্টলি এবং কলপিট অসিলেটরের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দেখো এখানে দুইটা কয়েল আমরা ব্যবহার করেছিলাম L1 এবং L2। সেক্ষেত্রে আমরা দুইটা ক্যাপাসিটর ব্যবহার করেছি C1 এবং C2 এবং কয়েল আমরা দুইটা মিলে একটা কয়েল আমরা এখানে ব্যবহার করেছি, সেটার নাম দেওয়া হয়েছে L। এবং এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করেছি ট্রানজিস্টরটাকে বায়াসিং করার জন্য সেটাকে বলা হচ্ছে RB বা বেস রেজিস্ট্যান্স। সি হচ্ছে ইনপুট ক্যাপাসিটর এবং এখানে যে ভোল্টেজটা আমরা দেবো সেই ভোল্টেজটাকে দেওয়া হয়েছে VCC ভোল্টেজ এবং এখানে আমরা একটা সুইচ ব্যবহার করেছি যেটাকে আমরা S দ্বারা প্রকাশ করেছি। এখন এর কার্যপ্রণালীর ক্ষেত্রে আমরা আসি। দেখো ওই একই রকম ভাবে যখন সুইচ এস কে অন করা হবে তখন কালেক্টর কারেন্ট বাড়তে থাকবে এবং ক্যাপাসিটর C1 এবং C2 চার্জ হয়ে থাকবে। ক্যাপাসিটর দুটি পুরোপুরি চার্জ হয়ে গেলে কয়েল যেহেতু একটা এখানে আছে এল এর মাধ্যমে ডিসচার্জ হবে। এখানে ক্যাপাসিটর দুটি অল্টারনেটিভ ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করবে, ফলে পি এবং কিউ পয়েন্টে 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে আর বাকি 180 ডিগ্রি ফেজ শিফট হবে আমাদের এই ট্রানজিস্টর অ্যাকশনের কারণে। ট্রানজিস্টরের যে ধর্ম আছে সেই ধর্মতে আমরা জানি যে এর 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে থাকে এবং এখানে ক্যাপাসিটর দুইটা যেহেতু আমাদের ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করতেছে, তাহলে ক্যাপাসিটর দুইটা C1 এবং C2 এই ক্যাপাসিটর দুটোতে আমাদের 180 ডিগ্রি ফেজ শিফট হবে। ফলে কি হবে, ট্যাঙ্ক সার্কিটে ফিডব্যাক এনার্জি একই ফেজে যুক্ত হবে এবং অসিলেশন জেনারেট করতে থাকবে। শিক্ষার্থীরা, এখন আমরা আসি আমাদের ক্রিস্টাল অসিলেটরের ক্ষেত্রে। দেখো ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে। তো পিজো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে যে প্রকৃতিতে এমন কিছু পদার্থ আছে বা এমন কিছু পদার্থ পাওয়া যায় যেমন হচ্ছে কোয়ার্টজ, রোসেল সল্ট ইত্যাদি, যাদেরকে ভাইব্রেট করানো হলে যে ফ্রিকোয়েন্সিতে এদেরকে ভাইব্রেট করানো হয় সেই ফ্রিকোয়েন্সিতে এর আউটপুটে আমরা ভোল্টেজ পাবো, অথবা ভোল্টেজ যদি আমরা প্রয়োগ করি তাহলে যে ফ্রিকোয়েন্সির আমরা ভোল্টেজ আমরা এখানে দেব সেই ফ্রিকোয়েন্সিতেই এই পদার্থগুলো ভাইব্রেট করবে। তো পদার্থের এই ইফেক্টকে বলা হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ইফেক্ট। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমি এর আগেও তোমাদের পিজো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে অনেক ব্যাপক আলোচনা করেছিলাম। তো আজকেও যে বিষয়টা সম্পর্কে তোমাদেরকে বলতেছি, দেখো আবারও আমি বলি যে এটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত কিছু পদার্থ আছে যেগুলোকে বলা হচ্ছে আমাদের কোয়ার্টজ হতে পারে, রোসেল সল্ট হতে পারে। তো এরকম আরো অনেকগুলো আছে। তো যাদেরকে আমরা ভাইব্রেট যদি করি, অর্থাৎ যদি তাদেরকে ধরে ঝাঁকাই বা ভাইব্রেশন দেই, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে আমরা ভাইব্রেশন করব সেই ফ্রিকোয়েন্সিতে এর আউটপুটে আমরা একটা ভোল্টেজ পাবো। অথবা যদি আমরা এখানে কোনো ভোল্টেজ প্রয়োগ করি, যে ফ্রিকোয়েন্সির আমরা ভোল্টেজটা এখানে প্রয়োগ করব এই পদার্থগুলো হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকবে।
তো পদার্থের এই ইফেক্টগুলোকেই বলা হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ইফেক্ট। তো পিজো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে ক্রিস্টালের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে আছে, দেখো প্রথমে একটা সিরিজ ক্যাপাসিটর আছে এস, সিএস কে আমরা বলি সিরিজ ক্যাপাসিটর। এখানে সিএম আছে, সিএম কে বলা হচ্ছে মাউন্টিং ক্যাপাসিটর, এবং এখানে আর, এল এবং সি তিনটা সিরিজ অবস্থায় আছে। এখানে আর দ্বারা বোঝানো যাচ্ছে যে মেকানিক্যাল ফ্রিকশন, এবং এল দ্বারা বোঝানো হচ্ছে মাস অফ ক্রিস্টাল, এবং আরেকটা আছে ক্যাপাসিটর, সরি সি দ্বারা আমরা এখানে প্রকাশ করেছি ইলাস্টিসিটিকে। অর্থাৎ এই পদার্থগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সিএস হচ্ছে সিরিজ ক্যাপাসিটর, সিএম হচ্ছে মাউন্টিং ক্যাপাসিটর, এবং মেকানিক্যাল ফ্রিকশনকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, এবং মাস অফ ক্রিস্টালকে আমরা এল দ্বারা প্রকাশ করেছি, আর ইলাস্টিসিটিকে আমরা প্রকাশ করেছি সি দ্বারা। তাহলে এই চিত্রটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ইকুইভ্যালেন্ট সার্কিটের চিত্র। এই ক্রিস্টাল ব্যবহার করেই আমরা একটা অসিলেটর তৈরি করেছি। সেই ক্রিস্টালটা হচ্ছে এইটা, এই চিত্রটা দেখো তোমরা। এখানে R1 এবং R2 হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার, এখানে প্লাস ভিবিসি হচ্ছে এখানকার ভোল্টেজ, আর এখানে L1 L2 দুইটা কয়েল বা ট্রান্সফরমার এখানে ব্যবহার করা হয়েছে, এবং ক্যাপাসিটর C1, এবং সেই সাথে আমরা এখানে একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছি যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করেছি, এবং সেই ট্রানজিস্টরের সাথে আমরা এর ইমিটারের সাথে RE একটা ইমিটার রেজিস্টার ব্যবহার করেছি, এবং একটা বাইপাস ক্যাপাসিটর আমরা এখানে ব্যবহার করেছি, সেটাকে বলা হচ্ছে সিই। এই মোটামুটি হচ্ছে ক্রিস্টাল অসিলেটরের গঠন। এর বর্ণনাটা হচ্ছে এরকম, দেখো যে ক্রিস্টালটিকে ট্রানজিস্টরের বেজে সংযোগ করা হয়েছে। এখানে দেখো যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালটাকে আমরা ট্রানজিস্টরের বেজে সংযোগ করেছি। সার্কিটে পাওয়ার সরবরাহ করা হলে ক্যাপাসিটর C1 চার্জ হবে, এবং ক্যাপাসিটর ডিসচার্জ হবে তখন যখন হচ্ছে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে তখন অসিলেশন তৈরি হবে। ডিসচার্জ হবে কিসের মাধ্যমে? L1 এবং L2 এর মাধ্যমে ডিসচার্জ হবে। এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি ক্রিস্টাল দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো এই ক্রিস্টালটার সাথে এই আমাদের কয়েলটা L2 কয়েলটা সিরিজে কানেকশন করা আছে। তো এটাকে ক্রিস্টাল দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে এটাকে আমরা ক্রিস্টাল অসিলেটর বলে থাকি। তো ক্রিস্টাল অসিলেটরের কিছু কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি অনেক হাই হয়ে থাকে, ক্রিস্টাল অসিলেটরের কিউ ফ্যাক্টর অনেক বেশি হয়। এই দুইটা মোটামুটি এর সুবিধা। এবং অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে শুধুমাত্র লো পাওয়ার সার্কিটে এটা ব্যবহার করা যায়, বেশি পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। অসিলেশন ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যায় না, অসিলেশন ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা সম্ভব হয় না। শিক্ষার্থীরা, এখন আমরা আসি দেখব টাইম বেস সার্কিট বলতে আমরা কি বুঝি। কোনো ইলেকট্রনিক সার্কিটের ফ্রিকোয়েন্সি সময়ের সাথে পরিবর্তন করা হলে তাকে টাইম বেস বা সুইপ বলা হয়। ক্যাথোড রে অসিলোস্কোপ বা সিআরও এর পর্দায় ইলেকট্রন বিমকে সময়ের সাথে পরিবর্তন করা হলে তাকে টাইম বেস বলা হয়। যে সার্কিটের মাধ্যমে ইলেকট্রন বিমের স্পটকে ডানে বামে বা উপরে নিচে ইচ্ছে মতো সরানো যায় তাকেই বলা হচ্ছে আমাদের টাইম বেস সার্কিট। এটা মূলত ক্যাথোড রে অসিলোস্কোপে আমরা বেশি ব্যবহার করে থাকি। টাইম বেস জেনারেটর কাকে বলে? ক্যাথোড রে অসিলোস্কোপের মাধ্যমে কোনো ইলেকট্রিক্যাল ওয়েভকে পর্দায় প্রদর্শন করার জন্য ইলেকট্রন বিমকে ডানে বামে উপরে নিচে বা বিভিন্ন দিকে সরানোর প্রয়োজন পড়ে। সে কারণেই ইলেকট্রন বিমটি সমান্তরাল ডিফ্লেক্টিং প্লেটের সাথে লিনিয়ার বৃদ্ধি করে থাকে এবং হঠাৎ করে শূন্যের কোঠায় চলে যায়। কিন্তু পুনরায় পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার জন্য সমান্তরাল ডিফ্লেকশন প্লেটে ভোল্টেজ প্রয়োগ করতে হয় বলে বিম পূর্বের ন্যায় পর্দায় মুভ করতে থাকে। যে সার্কিটের মাধ্যমে এই ধরনের ভোল্টেজ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে টাইম বেস জেনারেটর বা সুইপ জেনারেটর। সুইপ জেনারেটরের আউটপুট ভোল্টেজকে সুইপ ভোল্টেজ বলা হয়। টাইম বেস জেনারেটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রি রানিং টাইম বেস জেনারেটর এবং আরেকটা হচ্ছে ট্রিগার্ড টাইম বেস জেনারেটর। এগুলো মোটামুটি থিওরি, তোমরা এগুলো সব দেখে নিবে। টাইম বেস সার্কিটের প্রকারভেদে আমরা দেখি যে কি কি প্রকারভেদ আছে। বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তোমরা এগুলো সব দেখে নেবে। এগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি। এগুলো পরীক্ষায় তোমাদের ছোট ছোট কোশ্চেনে আসতে পারে যে টাইম বেস সার্কিটের প্রকারভেদ। এখানে দেওয়া আছে প্রকারভেদগুলো, সবগুলো অনেকগুলো প্রকারভেদ। এখনো দেখি আমরা টাইম বেস ওয়েভের জেনারেশন। তো টাইম বেস ওয়েভ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি দেওয়া আছে, ঠিক আছে। এই পদ্ধতিগুলো থেকে আমরা এখন দুই একটা পদ্ধতি আলোচনা করব। এখানে অনেকগুলো পদ্ধতি আছে, 8-10টা পদ্ধতি আছে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সটুথ ওয়েভ ফর্ম। তো শিক্ষার্থীরা, সটুথ ওয়েভ ফর্মটা কিরকম দেখতে তোমরা দেখো, খেয়াল করো। এটা হচ্ছে একটা করাত, স মানে হচ্ছে করাত, করাতের দাঁতের মতো যে ওয়েভ ফর্ম গুলো হয় সেটাকে বলা হচ্ছে আমাদের সটুথ ওয়েভ ফর্ম। তো সটুথ ওয়েভ ফর্মটা একটু বাঁকানো থাকে এরকম, দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সটুথ ওয়েভ ফর্ম।
সটুথ জেনারেটর বা ইউজেটি সটুথ জেনারেটর সার্কিট এখানে দেওয়া আছে আর ই, এখানে হচ্ছে দেওয়া আছে সি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এখানে একটা ইউজেটি ব্যবহার করেছি আমরা, বি1 বি2 হচ্ছে এর প্রান্ত, এবং এখানে আর1 এবং আর2 হচ্ছে দুটো রেজিস্ট্যান্স আমরা এখানে ব্যবহার করেছি, আর এখানে দেওয়া আছে ভোল্টেজ ভিবিবি। সার্কিটের পাওয়ার সুইচ এটা কে দেওয়াই থাকে সব সময়, যদি হঠাৎ করে বন্ধ করা যায় তাহলে কি যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বি1 এবং বি2 হয়ে আর1 এবং আর2 দ্বারা অল্প মানের কারেন্ট প্রবাহিত হবে এবং বি1 জাংশনে একটি প্রারম্ভিক রিভার্স বায়াস তৈরি হবে। একই সময়ে আরই বা ইমিটার রেজিস্ট্যান্সের সাথে সংযুক্ত ক্যাপাসিটরটি সি চার্জ হতে শুরু করবে এবং এই চার্জ গ্রহণের মান সময়ের সাথে সাথে ভিপি কে মানে পৌঁছাবে, পিক মানে পৌঁছাবে, এবং ক্যাপাসিটর ভোল্টেজের মান ইমিটার ফায়ারিং ভোল্টেজ ভিপি এর সমান হলে বি1 জাংশনটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং ক্যাপাসিটর সি বি1 এবং আর1 এর সাহায্যে ডিসচার্জ হতে শুরু করবে। ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া শুরু করলে এর মানটা যখন শূন্য হয়ে যাবে তখন জাংশনটি রিভার্স বায়াস প্রাপ্ত হবে এবং কন্ডাকশনটা বন্ধ হয়ে যাবে। এভাবেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে এবং সটুথ ওয়েভটা উৎপাদন হতে থাকবে। এইভাবে মূলত সটুথ জেনারেটর কাজ করে থাকে। এখন আমরা দেখব মাল্টি ভাইব্রেটরের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। মাল্টি ভাইব্রেটরটা কি সেই সম্পর্কে আমরা দেখি যে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে নন সাইনোসয়েডাল ওয়েভ অর্থাৎ সাইন ওয়েভ ছাড়া অন্যান্য যে ওয়েভগুলো আছে যেমন স্কয়ার ওয়েভ, রেক্টাঙ্গুলার ওয়েভ, সটুথ ওয়েভ, এই ওয়েভগুলো উৎপাদন করা হয় তাকেই বলা হচ্ছে আমাদের মাল্টি ভাইব্রেটর। তো মাল্টি ভাইব্রেটরের যে বৈশিষ্ট্যগুলো আছে, মাল্টি ভাইব্রেটর মূলত একটা 2 স্টেজ বিশিষ্ট অ্যাম্পলিফায়ার সার্কিট। মাল্টি ভাইব্রেটরের আউটপুট পরবর্তী মাল্টি ভাইব্রেটরের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রথম মাল্টি ভাইব্রেটরের যে আউটপুটটা থাকবে এটা পরবর্তী মাল্টি ভাইব্রেটরের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। মাল্টি ভাইব্রেটরে অবশ্যই আমরা পজিটিভ ফিডব্যাক ব্যবহার করব এবং প্রত্যেক অ্যাম্পলিফায়ার স্টেজ অন্যটিকে এমনভাবে ফিডব্যাক সরবরাহ করে যেন একটি স্টেজের ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে থাকে তখন অন্য স্টেজের ট্রানজিস্টরটা কাট অফে থাকবে। মাল্টি ভাইব্রেটরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। প্রথমে আমরা ব্যবহার করতে পারি মাল্টি ভাইব্রেটরকে আমরা ফ্রিকোয়েন্সি ডিভাইডার হিসেবে ব্যবহার করতে পারি, সটুথ জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারি, স্কয়ার ওয়েভ তৈরি এবং পালস জেনারেটর হিসেবে আমরা ব্যবহার করতে পারি, আদর্শ মানের ফ্রিকোয়েন্সির উৎস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। রাডার এবং টেলিভিশন সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে মাল্টি ভাইব্রেটর। কম্পিউটারের মেমোরি এলিমেন্ট হিসেবে আমরা এটাকে বহুলভাবে ব্যবহার করে থাকি। এখন আমরা মাল্টি ভাইব্রেটরের বেসিক ব্লক ডায়াগ্রামটা দেখব। দেখো মাল্টি ভাইব্রেটরের ফিডব্যাক, এখানে আমরা পজিটিভ ফিডব্যাক পাবো। প্রথম স্টেজের আউটপুট দ্বিতীয় স্টেজের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই পাশের চিত্রে দেওয়া আছে যে একটা মাল্টি ভাইব্রেটরের বেসিক ব্লক ডায়াগ্রাম। এখানে ফার্স্ট ও সেকেন্ড স্টেজ হিসেবে দুটি ট্রানজিস্টরের কার্যপ্রণালী দেখানো হয়েছে। প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজ কানেক্টেড আছে, আবার আউটপুট থেকে ফিডব্যাক করানো হয়েছে। মাল্টি ভাইব্রেটরের প্রকৃতি অনুযায়ী কখনোই দুটি স্টেজ একসাথে কাজ করবে না, একটা স্টেজ অ্যাক্টিভ থাকলে অন্যটি অফ থাকবে। এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে বারবার। এটা স্বয়ংক্রিয়ভাবে ঘটতে পারে, আবার আমরা সুইচিং করেও করতে পারি। এভাবেই আমরা মাল্টি ভাইব্রেটর থেকে স্কয়ার এবং রেক্টাঙ্গুলার ওয়েভ পেয়ে থাকি, আর এভাবেই মাল্টি ভাইব্রেটরগুলো কাজ করে থাকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এই পর্যন্তই। তো শিক্ষার্থীরা, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। তো তেমন কোনো কোশ্চেন তোমাদের নাই, তো যদি এরকম কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলবে, আমি হচ্ছে তোমাদের মেইলে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস 23। তো লাইভ ক্লাস 23-এর যে আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে আমাদের সর্বশেষ চ্যাপ্টার 10 চ্যাপ্টারের আজকে প্রথম অংশ আমরা আলোচনা করেছি এবং সর্বশেষ চ্যাপ্টার আছে 10-এর বি। সেই 10-এর বি বা 10-এর শেষ অংশ সম্পর্কে আলোচনা করব। সেখানে আমরা বিভিন্ন ধরনের মাল্টি ভাইব্রেটর সম্পর্কে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমার এই প্রেজেন্টেশনটি তোমরা যদি বারবার দেখতে চাও তাহলে তোমরা ভিজিট করতে পারো দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd এই ওয়েবসাইটে তোমরা যেতে পারো। এখান থেকে তোমরা এই ক্লাসগুলো ডাউনলোডও করতে পারবে, ডাউনলোড করে বারবার দেখতে পারবে। এবং আগামী ক্লাসে তোমাদের দেখার বা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।